মুভিটি শুরু হয় কুইন হেড নামের একটি বিয়ার বার দিয়ে। এই বিয়ার বারের মালিক ওয়েন লার্ক সে বারটি বন্ধ করতে যাচ্ছিল। ঠিক তখনই নীল নামের একজন সেখানে আসে। নীল ওয়েনকে বলে যে সে কারোর সাথে দেখা করতে চায়। ওয়েন তাকে মানা করে দেয়। নীল তাকে অনেক টাকা অফার করে, কিন্তু ওয়েন তাকে আবারও মানা করে দেয় এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আমরা এই বারটির কিছু গোপন তথ্য জানতে পারি। এই বাড়ির বেসমেন্টে একটি ভয়ঙ্কর এন্টিটি বাস করে। এই এন্টিটিটি মৃত মানুষদের সাথে কথা বলতে পারে, তবে এর জন্য আপনাকে সেই মৃত মানুষের কোনো জিনিস তাকে দিতে হবে। এই এন্টিটি সেই জিনিসটা খেয়ে সেই মানুষের হাত থেকে ডেকে তার রূপ ধারণ করে নেবে। এরপর আপনি মৃত ব্যক্তির সাথে কথা বলতে পারবেন, কিন্তু শুধুমাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এন্টিটিটি আবার নিজের রূপে ফিরে আসবে এবং আপনাকে তার জালে ফেঁসিয়ে মেরে ফেলতে পারে, কারণ এন্টিটিটি খুবই শক্তিশালী এবং শুধুমাত্র বাড়ির মালিকেরই কথা শুনবে। ওয়েন এই ক্ষমতার অপব্যবহার করে টাকা কামানোর লোভে বিভিন্ন মানুষের কাছ থেকে 2 মিনিটের জন্য 2000 টাকা চার্জ করে তাদেরকে তাদের প্রিয়জনদের সাথে কথা বলিয়ে দিত। কিন্তু এখন সে এসব থেকে মুক্তি পেতে চায়, তাই সে পুরো বাড়িটি সেই এন্টিটি সহ জ্বালিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। আর এই জন্যই সে নীলকে তাড়িয়ে দেয়, যে তার মৃত স্ত্রীর সাথে কথা বলতে এসেছিল। বাড়ি জ্বালিয়ে দেওয়ার আগে ওয়েন একটি ভিডিও রেকর্ড করে। এই ভিডিওতে সে বাড়ির পরবর্তী মালিকের জন্য কিছু তথ্য দিয়ে যায়। সে বলে এই বাড়ির বেসমেন্টে একটি ভয়ঙ্কর এন্টিটি বাস করে। বাড়ির মালিক হবে সেই এন্টিটির গার্ডিয়ান, অর্থাৎ বাড়ির মালিক হবে এন্টিটি এবং বাইরের জগতের মধ্যে একটা ব্যারিয়ার। তাই কোনোভাবেই এন্টিটিকে বেসমেন্ট থেকে বাইরে আসতে দেওয়া যাবে না। যদি সে বাইরে চলে আসে তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়েন আরও বলে, যদি তুমি এই ভিডিওটি দেখছো তাহলে এর মানে হলো আমি আমার পরিকল্পনায় ব্যর্থ হয়ে মারা গেছি। তাই তুমি বিষয়টা হালকাভাবে নিও না, কারণ তুমি জানো না তুমি কার সাথে ডিল করছো। এই ইভিল এন্টিটিটা খুবই ভয়ঙ্কর ও মায়াবী। ভিডিও রেকর্ড করার পর ওয়েন বেসমেন্টে যায় এবং সেখানে তেল ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এন্টিটিটি তার শক্তির দ্বারা ওয়েনের গায়ে আগুন লাগিয়ে দেয়। ওয়েন ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এরপর আমরা জানতে পারি ওয়েনের মতো এই বাড়িতে আরও অনেক মালিক ছিল, যাদের অবস্থা ওয়েনের মতোই হয়েছে। বাড়ির মালিক হওয়া মানে হলো তুমি তোমার নর্মাল জীবনকে বাদ দিয়ে একটি ভয়ঙ্কর অভিশাপে জড়িয়ে পড়বে। তুমি না পারবে কোথাও পালিয়ে যেতে, না পারবে মরার আগ পর্যন্ত এই অভিশাপ থেকে মুক্তি পেতে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা লন্ডন শহরে চলে যাই। সেখানে আমরা ওয়েনের মেয়ে আইরিসকে দেখতে পাই। আইরিস একা থাকে, কারণ যখন সে ছোট ছিল তখন তার বাবা ওয়েন তার মা এবং তাকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। তার মা অসুস্থ হয়ে মারা গেলেও ওয়েন তাদের সাথে দেখা করতে আসেনি, কারণ তখন সে বাড়ির মালিক হয়ে গিয়েছিল, যা তার পরিবার জানতো না। এই কারণে আইরিস তার বাবাকে ঘৃণা করত। সে মনে করত তার বাবা মারা গেছে। আইরিসের জীবনও খুব ভালো একটা কাটছিল না। তার কোনো চাকরি ছিল না। যে রুমে সে থাকতো সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে রেন্ট দিতে পারছিল না। শেষ পর্যন্ত সে তার বন্ধু কেটের সাহায্য চায়। কেট তাকে তার বাড়িতে থাকার জন্য নিয়ে যায় এবং পথে যেতে যেতে আইরিসের কাছে একটি অজানা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলে সে জানতে পারে তার বাবা আগুনে পুড়ে মারা গেছে, তাই বডি শনাক্ত করার জন্য তাকে সেখানে আসতে হবে। আইরিস তার বন্ধু কেটের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে প্লেনের টিকিট কেটে সেখানে পৌঁছে যায়। সেখানে সে প্রথমে মর্গে যায় এবং তার বাবার ডেড বডি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তার বাবার ডেড বডি দেখার অবস্থায় ছিল না। আইরিস দ্রুত বডি শনাক্ত করে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই একজন লয়ার তার পথ আটকে দেয় এবং তার বাবার প্রপার্টি বুঝে নেওয়ার কথা বলে। আইরিস জিজ্ঞাসা করে কোন প্রপার্টি। লয়ার তাকে তার বাবার বারকাম বাড়িটি দেখাতে নিয়ে যায়। বাড়িটি দেখে আইরিস শক হয়ে যায়। সে ভাবে তার বাবার নামে এত বড় একটা প্রপার্টি ছিল যা সে জানতো না। বাড়িটি দেখার সময় আইরিস সেই জায়গা দেখতে পায় যেখানে তার বাবা পুড়ে মারা গিয়েছিল। জায়গাটায় একটা কালো দাগ হয়ে আছে। বাড়িটির নিচে বার এবং ওপরে থাকার জায়গা আছে। আইরিস তার বাবা জামা কাপড় দেখতে পায় যা প্যাক করা ছিল। এটা দেখে আইরিস বুঝে যায় যে তার বাবা এখান থেকে পালাতে চাইছিল। লয়ার আইরিসকে বারবার কিছু পেপারে সাইন করে দিতে বলে, কিন্তু আইরিস তাকে বলে সে একটু ভেবে নিয়ে তারপর জানাবে, কারণ তার কোনো থাকার জায়গা ছিল না। তাই সে আপাতত এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে আইরিস তার বন্ধু কেটকে কল করে সব ঘটনা জানায়। কেটই তাকে বলে আমিও সেখানে আসছি, আমি আসা পর্যন্ত কোনো ডিসিশন নিও না। এরপর আইরিস যখন ঘুমিয়ে পড়ে তখন মাঝরাতে বাড়ির বেসমেন্টে থাকা টাইমার বেজে ওঠে। আইরিস বেসমেন্টে গিয়ে দেখে দরজা লক করা আছে। দরজার ওপরে কিছু অদ্ভুত ভাষায় লেখা আছে। আইরিস তার পেছনে কাউকে হেঁটে যেতে দেখে, দিয়ে সে ভয় পেয়ে যায় এবং একটি অ্যালকোহলের বোতল হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কে এবং এখানে সে কী করতে এসেছে। নীল তার নাম বলে এবং বলে আমাকে তার সঙ্গে দেখা করতে দাও, যে বেসমেন্টের মধ্যে আছে। আইরিস বুঝতে পারে না নীল কার কথা বলছে। নীল তাকে অনেক টাকা অফার করলে আইরিস রাজি হয়ে যায়। সে বলে এই মুহূর্তে তার কাছে বেসমেন্টের চাবি নাই, তাই সে যেন পরের দিন আসে। নীল খুশি হয়ে চলে যায়।
আইরিস ভাবে এত বড় বাড়ি পেয়ে গেছে আর শুধু বেসমেন্টে যেতে দেওয়ার জন্য এত টাকা পাচ্ছে, তাহলে সে কেন এই সুযোগ হাতছাড়া করবে। পরের দিন সকালে আইরিস লয়ারের বাড়িতে গিয়ে বাড়িটি তার নামে করে দিতে বলে। লয়ার তাকে তার বাবার রেখে দেওয়া কিছু জিনিসপত্র দিয়ে একটি এগ্রিমেন্ট পেপার বের করে। আইরিস লক্ষ্য করে লয়ারের হাতে একটি আংটি আছে যাতে সেই অদ্ভুত ভাষায় লেখা আছে। এগ্রিমেন্ট পেপারেও সেই অদ্ভুত ভাষার প্রয়োগ করা হয়েছে। আইরিস সাইন করে দেয় এবং বাড়ির মালিক হয়ে যায়। আইরিস দেখে ডকুমেন্টটা সাইন দিয়ে ভর্তি ছিল, যার মধ্যে ওয়েনেরও সাইন ছিল। এখন কোনো চিন্তা না করে আইরিস টাকার লোভে সে চুক্তিতে সাইন করে দেয়, যা তার সবচেয়ে বড় ভুল ছিল। সে না জেনেই একটা ভয়ঙ্কর অভিশাপে জড়িয়ে পড়ে। যাই হোক, সাইন করার সাথে সাথেই লয়ার তাকে বাড়ির সব চাবি দিয়ে দেয়, বেসমেন্টের চাবিও। সঙ্গে সে আইরিসকে তার বাবার রেকর্ড করা একটি ভিডিও ক্যাসেটও দেয়, যা তার বাবা পরবর্তী মালিকের জন্য বানিয়ে গিয়েছিলেন, মানে সেই ভিডিও ফুটেজটা যেটা আমরা মুভির শুরুতে দেখছিলাম। এখন সব কিছু কালেক্ট করে আইরিস আবার সেই বাড়িতে ফিরে যায়। সেখানে সেই দিন রাতে কেটিও চলে আসে। সব কিছু জানার পর আইরিসের ওপর প্রচণ্ড রেগে যায় কেটি, কারণ বারবার মানা করার পরেও সে বাড়িটি তার নামে লিখে নিয়েছে। কিন্তু আইরিস তাকে বুঝিয়ে বলে যখন শুধু বেসমেন্ট নিয়ে যাওয়ার জন্য এত টাকা পাওয়া যাচ্ছে, তখন সে কেন সুযোগটা হাতছাড়া করবে। তাছাড়া তার এখন টাকার খুব দরকার, সে তো ভালোভাবেই জানে। এরপর কিছু সময় পেরিয়ে গেলে সেখানে নীল চলে আসে। তারপর তারা তিনজন মিলে বেসমেন্টের সামনে যায়। আইরিস চাবি দিয়ে দরজাটা খুলে বেসমেন্টের ভেতরে ঢোকে। তারা দেখে সেখানে দুটো চেয়ার বসানো আছে। তার সামনের দেওয়ালে একটা বড় ছিদ্র আছে যেখানে সেই ইভেল এন্টিটিটা থাকতো। এরপর নীল সেই এন্টিটিটাকে ডাকতে শুরু করে। আইরিস আর কেটি হাসি ঠাট্টা করতে থাকে, কারণ তারা জানতো না তারা কার সাথে ডিল করছে। কিছুক্ষণ পর যখন দেওয়ালের ভেতর থেকে সেই ইভেল এন্টিটিটা বের হয়, তখন নীলের সাথে সাথে তাদের দুজনেরও অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই ইভেল এন্টিটিটার মাথায় একটা ব্যাগ ঢাকা থাকলেও তার হাত পা যথেষ্ট ছিল তাদের রক্তহীন করে দেওয়ার জন্য। আর এই জন্যই মুভিটার নাম রাখা হয়েছে ব্যাগ হেড। নীল এখানে এন্টিটিটাকে তার মৃত স্ত্রীর সাথে কথা বলাতে বলে, কিন্তু এন্টিটিটা তাকে সম্পূর্ণ ইগনোর করে আইরিসের দিকে এগিয়ে যায়। ভয়ে আইরিস তাকে থামতে বলে এবং আশ্চর্যজনকভাবে এন্টিটিটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। কারণ যেহেতু সে এখন মালিক, তাই এন্টিটিটা শুধু তার কথাই শুনবে। এটা বুঝতে পেরে গেম পুরো বদলে যায়। ফলে আইরিস আরও বেশি টাকার দাবি করে। নীল তাকে বলে কোনো সমস্যা নেই, আমি তাতেই রাজি, তুমি আগে তাকে চেয়ারে বসতে বলো। আইরিস তাকে হুকুম দেয় চেয়ারে বসার। এরপর নীল গিয়ে তাকে তার স্ত্রীর আংটি দেয়, যেটা সেই এন্টিটিটা খেয়ে ফেলে। কিন্তু যেহেতু নীল এখানে তার হাত বাঁধতে ভুলে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে তার হাত তার চেয়ারের সাথে বেঁধে দেয় তারা। এরপর তাদের চোখের সামনে এন্টিটিটার রূপ চেঞ্জ হয়ে যায়, যার মানে নীলের স্ত্রী স্যারা চলে এসেছে। ইমোশনাল হয়ে নীল যখন তার মাথা থেকে ব্যাগটা সরায়, ঠিক তখনই সে লক্ষ্য করে সেখানে তার স্ত্রী স্যারার বদলে তার মা চলে এসেছে। কারণ যে আংটিটা সে দিয়েছিল সেটা আসলে তার মায়ের আংটি ছিল, যেটা তার বিয়ের সময় স্যারাকে তার মা দিয়েছিল। তাই একদিক দিয়ে দেখতে গেলে আংটিটার আসল মালিক নীলের মা। এখন বিষয়টা বুঝতে পেরে নীল হতাশ হয়ে যায়। কিন্তু এসবের জন্য সে 16,000 টাকা খরচা করেছিল। তাই সে তার মায়ের সাথেই কথা বলে যে আজ থেকে 20 বছর আগে আত্মহত্যা করে নিজেকে শেষ করে নিয়েছিল। আর বন্ধুরা, আমরা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পারি যে মৃত্যুর পর হঠাৎ কেউ যদি ফিরে আসে, তাহলে তার প্রথম রিয়াকশন কেমন হয়। যেমন নীল যখন তার মাকে জিজ্ঞাসা করে তুমি আত্মহত্যা কেন করেছিলে, উত্তরে তার মা বলে আমি আবার আত্মহত্যা কখন করলাম, আমি তো তোমার সামনেই জীবিত অবস্থায় বসে আছি। মানে নীলের মায়ের মনে হচ্ছিল যে সে যেন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেছে। আর যেহেতু সে 20 বছর আগে মারা গিয়েছিল, তাই তার মনে হচ্ছিল না যে সে নিজেকে শেষ করে নিয়েছিল। এখন এই পয়েন্টে নীল আবার জিজ্ঞাসা করে তুমি কেন নিজেকে শেষ করে নিয়েছিলে, কারণ সবাই বলে তুমি আমার জন্যই আত্মহত্যা করেছো। কিন্তু এইসবের মধ্যেই 2 মিনিট পেরিয়ে যায়, যার ফলে ইভেল এন্টিটিটা আবার ফিরে আসে এবং নীলকে বাজে বাজে কথা বলতে শুরু করে। আর ঠিক তখনই সেই ইভেল এন্টিটিটা হঠাৎ করে চেয়ার থেকে গায়েব হয়ে যায়, কারণ 2 মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পর কোনো কিছুই তাকে আটকে রাখতে পারে না। আসলে তারা একটা ভুল করে ফেলেছিল, যেটা হলো 2 মিনিট পর এন্টিটিটার মুখে ব্যাগ দিয়ে পুনরায় ঢেকে দিতে হয়, যেটাতে সে শান্ত হয়ে থাকে। কিন্তু যেহেতু তারা সেটা করেনি, তার জন্য সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, যার জন্য সে হঠাৎ করে নীলের ওপরে অ্যাটাক করে দিয়ে তার মুখে এক ধরনের লিকুইড ভমিট করতে শুরু করে। ঠিক এই পয়েন্টে আইরিসের মনে পড়ে যে এন্টিটিটা তো শুধু তার কথা শোনে, যার জন্য সে তাকে থামতে বলে, দিয়ে দ্রুত গিয়ে তার মাথায় ব্যাগটা পরিয়ে দেয়। ফলে সাথে সাথে সেই এন্টিটিটা শান্ত হয়ে যায়, দিয়ে নীলের দেওয়া আংটিটা মুখ থেকে বার করে দেয়। যেটার পর আইরিস তাকে তার জায়গায় ফিরে যেতে বললে সে আর কোনো সমস্যা না ক্রিয়েট করে ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে যায়।
এখন এই ঘটনাটির পরেও নীলের কোনো শিক্ষা হয় না। সে পুনরায় আইরিসকে বলে যে তারা পরের দিন আবারও চেষ্টা করবে, কারণ সে কিছু রুলস ভুলে গিয়েছিল, যেটার জন্য সে পরের দিন সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসবে। আর যেহেতু তার ওয়াইফের সাথে তার কথা হয়নি, তাই সে আবারও চেষ্টা করতে চায়। কিন্তু আইরিস এখানে তার কথায় রাজি না হলে নীল থেকে আরও অনেকগুলো টাকার লোভ দেখায় আর বলে যদি তার মত পরিবর্তন হয়ে যায় তাহলে সে যেন তাকে জানায়, কারণ টাকা এখানে ম্যাটার করে না। সে অন্ধের মতো টাকা খরচা করবে। এরপর নীল সেখান থেকে চলে গেলে তারা আইরিসের বাবার রেখে যাওয়া সেই ভিডিও টেপটাকে প্লে করে, যার দরুন তারা আসল ব্যাপারটা জানতে পারে। দিয়ে সঙ্গে সঙ্গে তারা এটাও জানতে পারে যে এন্টিটিটা তার হুকুম ততক্ষণ পর্যন্তই পালন করবে যতক্ষণ পর্যন্ত সে দেওয়ালে থাকা সেই হোল থেকে দূরে থাকবে। যখনই সে দেওয়ালে থাকা সেই হোল পার করবে আর তার কোনো কথা শুনবে না। এছাড়া 2 মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পর সে তার সঙ্গে যতক্ষণ কথা বলবে তার শক্তি ততই বাড়তে থাকবে, যেখানে তার মেন মোটিভ হলো বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে যাওয়া। তাই এর আগেই তাকে যে কোনো উপায়ে আটকাতে হবে। আর যদি সে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে তাহলে মৃত্যু ও ভয়ঙ্কর রোগ তার পিছু ছাড়বে না। যেটা শুনে আমরা বুঝতে পারি এই কারণেই আইরিসের মা মারা গিয়েছিল, কারণ যখন তার বাবা তাদের কাছে ফিরে গিয়েছিল তখন মৃত্যু ও রোগ তার পিছু পিছু নিয়ে এসেছিল। এই জন্য সেই সব ভয়ে তার বাবা তাদেরকে রেখে পুনরায় পালিয়ে এসেছিল। এখন ভিডিওটা দেখার পর ফাইনালি আইরিস বুঝতে পারে যে তার বাবা পরিস্থিতির হাতে কিভাবে শিকার হয়েছিল। এনিওয়েজ এখন সবকিছু জানার পরেও আইরিস পাওয়ার ও টাকার লোভকে সামলাতে পারে না, যার জন্য সে কেটকে বলে তারা আর কিছুদিন এইভাবে চালিয়ে অনেকগুলো টাকা এক জায়গায় করে নেবে, দিয়ে এখান থেকে চলে যাবে। এটা শুনে কেট বলে এটাই লাস্ট বার, তার বেশি নয়। এরপর তারা দুজনে মিলে বেসমেন্টের সিঁড়িতে গিয়ে লিখে দেয় ডু নট ক্রস, যেটা লেখার পর আইরিস সেই এন্টিটিটাকে আদেশ দেয় যে সে যেন এই লেখাটা পার না করে, কারণ অবভিয়াসলি আইরিস এখন তার মালকিন, তার জন্য সে তার কথা শুনবে। এরপরের দিন সকালে আইরিস নীলের বাড়িতে যায় আর অন্যদিকে আমরা কেটিকে দেখি যে বাড়ির মধ্যে বেসমেন্টের দরজা ব্লক করেছিল। ঠিক তখনই সেখানে থাকা একটা ফটো ফ্রেম নিচে পড়ে যায়, যেটাকে তোলার পর জানতে পারে ফ্রেমের মধ্যে থাকা ছবিটা আসলে বাড়ির প্রিভিয়াস ওনারদের মধ্যে একজনের, যার নাম হলো অটো বগলার। তাই সে যখন এগ্রিমেন্ট পেপারের নামটা চেক করে তখন সে জানতে পারে যে অটো বগলার আসলে আইরিসের বাবার আগে এই বাড়ির মালিক ছিল, যার জন্য সে যখন ইন্টারনেটে তার বিষয়ে রিসার্চ করে তখন সে জানতে পারে অটো বগলারও আত্মহত্যা করে নিয়েছিল, যেমন করে আইরিসের বাবা আত্মহত্যা করে নেয়। এখন এই পয়েন্টে কেটি যখন তার ল্যাপটপ বন্ধ করে ঠিক তখনই সে তার সামনে অটো বগলারকে বসে থাকতে দেখে, যে পরক্ষণেই গায়েব হয়ে যায়। এরপরে বাড়িতে আইরিস ও নীল চলে আসে, যেখানে তারা সবাই মিলে পুনরায় বেসমেন্টে যায় এবং সেই এন্ট্রিটাকে ডেকে তাকে আবারও চেয়ারের সাথে বেঁধে দেয়, যেটার পর নীল তাকে তার ওয়াইফের একটা লকেট দেয়, যেটা খাবার সাথে সাথেই সেরাতে রূপান্তরিত হয়ে যায়। এরপর আইরিস 2 মিনিটের জন্য টাইমার সেট করে দেয়, যেখানে আবারও সেরার মনে হচ্ছিল না যে সে কার ক্র্যাশে মারা গিয়েছিল। তাই নীল তাকে বিষয়টা মনে করায়, কিন্তু সেরা বিষয়টা মানতে চাইছিল না, যার জন্য নীল সময় নষ্ট না করে সোজা মেন পয়েন্টে চলে আসে এবং সেরাকে জিজ্ঞেস করে তার অ্যাফেয়ার কার সঙ্গে চলছিল, যেটা শুনে সেরা পুরো শক্ত হয়ে যায় আর সে এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এই পয়েন্টে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি নীল আসলে তার ওয়াইফকে শেষবারের মতো গুড বাই বলার জন্য নয়, এই বিষয়টাকে ক্লিয়ারিফাই করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এখন এসবের দরুন 2 মিনিট অতিক্রম হয়ে যায়, যার ফলে আইরিস তার মাথায় ব্যাগ পরিয়ে দিতে গেলে নীল তাকে বাধা দিয়ে দেয়, যার জন্য সেই এন্টিটি পুনরায় তার গেম স্টার্ট করে দেয়, যেখানে সে আইরিসকে তার ভয়ঙ্কর রূপটা দেখায়, যেটা দেখে আইরিস ভয় পেয়ে পিছনে সরে গেলে সে আইরিসের উপর অ্যাটাক করে দেয়, দিয়ে তার মুখটাকে চেপে ধরে, যাতে আইরিস তাকে পুনরায় কোনো হুকুম দিতে না পারে। যেখানে এই পয়েন্টে এন্টিটিটা চাইলে আইরিসকে শেষ করে দিতে পারত, কিন্তু সে সেটা করেনি। আইরিসকে এটা বোঝানোর জন্য সে তার শক্তির কাছে কিছুই নয়, যতই হোক না কেন সে তার মালকিন। কিন্তু আইরিস এখানে পাওয়ার ও টাকার লোভে অন্ধ হয়ে তাকে বলে আমি তো তোমার মালকিন আর আমার কথা তোমায় সব সময় শুনতে হবে, যেটার উত্তরে এন্টিটিটা তাকে বলে এখানে কেউ কারোর মালিক কেউ কারোর চাকর নয়, এখানে তারা দুজনেই এক ধরনের বন্দী। যেখানে এই সামান্য বিষয়টা আইরিস বুঝতে পারছিল না যে এই বাড়িটার মধ্যে তারা দুজনেই বন্দী, যাদের মধ্যে আইরিস হচ্ছে দুর্বল একটা সাধারণ মানুষ, কিন্তু ব্যাগহেড এতটাই শক্তিশালী ছিল যে সে তাকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে, কিন্তু তবুও সে তাকে কিছুই করে না এবং নিজে নিজে এই ব্যাগ মাথায় দিয়ে দেওয়ালের মধ্যে চলে যায়। ঘটনাটির পর নীল এখনও শান্ত হতে পারে না, কারণ সে তার জবাব সেরার থেকে পায়নি, যার জন্য সে আবারও একবার চেষ্টা করার কথা বললে কেটি তাকে উল্টো পাল্টা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়
এরপর সেদিন রাতে আইরিস একা একা বসে ড্রিঙ্কস করতে লাগে, যার জন্য সে তার সামনে থাকা আয়নার মধ্যে নিজের বাবাকেই দেখতে পায়। ঠিক তখনই পিছন থেকে ব্যাগ হেড এসে তার কাঁধে একটা হাত রাখে, যার ফলে আইরিস সেই দিনের ঘটনাকে দেখতে পায় যেদিন তার বাবা মারা গিয়েছিল। আসলে মারা যাবার কিছুক্ষণ আগে ওয়েন তার মৃত স্ত্রীকে ডেকে তার সঙ্গে কথা বলছিল, যার কারণে সে এটাও বলছিল যে সে তাদের মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। যেটার পর 2 মিনিট যখন পুরো হয়ে যায় সে ব্যাগ হেডকে জ্বালিয়ে দেয়, কিন্তু প্ল্যানটা উল্টে যায়, যেখানে ব্যাগ হেডের জায়গায় সে নিজেই পুড়ে মারা যায়। এরপর সেই দিন রাতেই যখন সে ঘুমাচ্ছিল ঠিক তখনই মাঝরাতে সে বেসমেন্ট থেকে কারোর গলার আওয়াজ শুনতে পায়, যেখানে কেটিও তার বেডে ছিল না। তাই সে যখন চেক করতে বেসমেন্টে যায় ঠিক তখনই সে তার বাবাকে দেখতে পায়, যে সেই দেওয়ালে থাকা হোলের দিকে এগিয়ে যাচ্ছিল। তাই আইরিস তাকে বাধা দিলে সে লক্ষ্য করে তার বাবার মুখের চামড়া উঠে যাচ্ছে, যেটা সে তার বাবাকে বললে তার বাবা হঠাৎ নিজেই নিজের মুখের চামড়াকে উপড়ে ফেলে, যার ফলে আইরিস জানতে পারে আসলে এটা তার বাবা নয়, ব্যাগ হেড, যে তাকে ট্রিক করে দেওয়ালের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাই সে যখন রেগে গিয়ে ব্যাগ হেডের গলা চেপে ধরে অদ্ভুতভাবে তার নিজেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগে। তাই সে ব্যাগ হেডের মাথার ব্যাগটাকে খুলে সে নিজেকেই নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটার সাথে সাথেই আমরা তাকে ঘুম থেকে উঠে যেতে দেখি, কারণ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কিন্তু রিয়েল লাইফেও তার গলায় থাকা বেসমেন্টের চাবি আটকে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, যেটাতে সে কিছুই করতে না পেরে দম আটকে মারা যাবে তার আগেই সেখানে কেটি চলে আসে, যে তাকে বাঁচিয়ে নেয়। এখন ঘটনাটির পর ফাইনালি ডিলটাকে শেষ করার জন্য তারা দুজনে মিলে সেই লয়ারের অফিসে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা পুরো শক্ত হয়ে যায়, কারণ অফিসটা পুরো ফাঁকা ছিল। তাই বাড়ি ফিরে কেটি তাকে সঙ্গে সঙ্গে ফিরে যেতে বলে, কিন্তু আইরিস তার পুরনো লাইফে ফিরে যেতে চাইছিল না, যার ফলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় এবং কেটি রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তবুও সে ফিরে না গিয়ে অটো বগলার বাড়িতে যায়, যাতে করে সে কিছু ইনফরমেশন পেতে পারে। যেখানে পৌঁছে সে লক্ষ্য করে অটো বগলারের বাড়ি পুরো খান্ডারে পরিণত হয়ে গিয়েছিল, যেখানে সে কিছু পেপারস পায়, যেটা দেখে সে বুঝতে পারে বগলারও এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে সেই সময় আমরা বাড়ির মধ্যে আইরিসকে দেখি, যে তার বাবার স্পিরিটকে ডাকে, যেখানে তার বাবারও মনে ছিল না যে সে মারা গেছে, যার শুধু এতটুকুই মনে আছে যে সে এই জায়গাটাকে জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু এখানে আসল সত্যটা জানার পর সে প্রচণ্ড কষ্ট পায়, কারণ যে অভিশাপ থেকে সে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছিল আজ তার মেয়ে নিজে থেকেই সেই অভিশাপে এসে জড়িয়ে পড়েছে। এখন এসব কথা বলতে বলতে 2 মিনিট সময় পূরণ হয়ে যায়, যার ফলে ওয়েনের গায়ে আগুন লেগে যায়। সে চলে যাওয়ার সময় আইরিসকে তার কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় এবং তাকে আর ডাকতে মানা করে দেয়। তাই আইরিস তার মাথায় ব্যাগ পরিয়ে দেয়, যেটার পর সে যখন এগ্রিমেন্ট পেপারটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে সে লক্ষ্য করে পেপারটা কোনোভাবেই জ্বলছে না, যেটা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে সে এতটাই ড্রিঙ্ক করে নেয় যে সে সেখানে বেহোশ হয়ে যায়। এদিকে রাতে যখন কেট বাড়ি ফিরে আসে সে আইরিসকে কোথাও খুঁজে পায় না। তাই সে যখন কল করে আইরিস তার কল রিসিভ করে না, কারণ তার ফোন সাইলেন্ট অবস্থায় ছিল, যার জন্য বাধ্য হয়ে সে যখন বেসমেন্টে তাকে খুঁজতে যায় সেখানে তার জন্য অপেক্ষা করছিল ব্যাগ হেড, যে হঠাৎ করে তার পিছনে চলে আসে এবং তার হাত থেকে পড়ে যাওয়া একটি কাগজের টুকরো খেয়ে নেয়, যেটা দেখে কেট সেখান থেকে পালিয়ে যেতে গেলে পিছন থেকে ব্যাগ হেড তাকে দাঁড়াতে বলে। তাই কেট দাঁড়িয়ে গিয়ে যখন পিছনে ফিরে তাকায় সে দেখে অটো বগলারের স্পিরিট সে এখানে চলে এসেছে, কারণ কেটের হাতে যে পেপারগুলো ছিল সেটা অটো বগলারের। এখন এই পয়েন্টে বগলার কেটকে জানায় যে এই এন্ট্রিটা কে এবং সে কোথা থেকে এসেছে। আসলে আজ থেকে 400 বছর আগে একটা রিলিজিয়াস গ্রুপ এক মহিলার সন্ধান পায় যে মৃত মানুষকে ডেকে তাদের সঙ্গে কথা বলাতে পারত। তাই সেই গ্রুপের লোকেরা মহিলাটির এই অদ্ভুত শক্তির যখন দুর্ব্যবহার করার চেষ্টা করে তখন মহিলাটি তার কথা মতো কাজ না করলে তারা তাকে উইচ বলে সবার সামনে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলে, কিন্তু মরার পরেও তারা তাকে আটকে রাখতে পারে না। সে পুনরায় ফিরে আসে এবং সঙ্গে নিয়ে আসে ভয়ঙ্কর রোগ ও মৃত্যু, যার ফলে সে একের পর এক গ্রামকে ধ্বংস করে দেয়। তাই বাধ্য হয়ে সেই গ্রুপের লোকেরা কোনো রিচুয়ালের দ্বারা কালো জাদু করে তাকে এই দেওয়ালের মধ্যে বন্দি করে দেয়, যেটার পরে ধীরে ধীরে মানুষ তাকে ভুলে যায়। কিন্তু বহু বছর পর এই গ্রুপের বংশধররা পুনরায় সেই দেওয়ালে ছিদ্র করে তাকে বাইরে বার করে তার শক্তির দুর্ব্যবহার করার জন্য। কিন্তু তারা যত বেশি তার শক্তিটাকে ব্যবহার করে তার শক্তি ততই বেশি বেড়ে যায়, যার ফলে সে এক এক করে সবাইকে মেরে ফেলে। ফলে যার জন্য পরিস্থিতিটা এখন এমন যে তার ও বাইরের জগতের মধ্যে শুধু এই গার্ডিয়ানই দাঁড়িয়ে আছে,
যে এগ্রিমেন্ট সাইন করে এই অভিশাপটাকে গ্রহণ করে তাকে তার বদলা নেওয়ার থেকে আটকে রাখবে, যেটা আপাতত আর কেউ নয়, আইরিস ছিল। এখন এসব কথা দরুন 2 মিনিট সম্পূর্ণ হয়ে যায়, যার জন্য ব্যাগহেড কেটিকেও মেরে ফেলে। ঘটনাটির পর যখন পরের দিন সকালে আইরিসের হুঁশ ফেরে তখন সে লক্ষ্য করে তার ফোনে কেটির কল এসছে, যেটাকে রিসিভ করলে কেটি তাকে বেসমেন্টে আসতে বলে। তাই সে সঙ্গে সঙ্গে যখন সেখানে পৌঁছায় তখন সে লক্ষ্য করে কেটির আওয়াজ দেওয়ালের ওপার থেকে আসছে, যেটা শুনে সে কোনো কিছু না ভেবে দেওয়ালের ভিতরে চলে যায়। এখন অনেকটা ভেতরে যাওয়ার পর সে ফাইনালি কেটিকে পেয়ে যায়, যাকে সঙ্গে নিয়ে সে যখন দ্রুত বাইরে বার হয়ে যাবে ঠিক তখনই আইরিস সেখানে কেটির মৃতদেহকে পড়ে থাকতে দেখে, যেটা দেখে আমরা বুঝতে পারি এতক্ষণ তার পিছনে যে ছিল সে আর কেউ নয়, ব্যাগহেড। যেটা বুঝতে পেরে আইরিস সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যাগহেড তার পিছু নেয়। যেখানে আইরিস যখন দেওয়ালের ভেতর থেকে বার হয়ে যায় ঠিক তখনই নীল সেখানে পৌঁছে তাকে নিয়ে ওপরে চলে যায়। এরপর নীল তাকে কিছু পিলস দেয় রিল্যাক্স করার জন্য, যেটা খেয়ে আইরিস ঘুমিয়ে পড়ে। যেখানে রাতে যখন তার ঘুম ভাঙে তখন সে লক্ষ্য করে নীল ব্যাগহেডের সঙ্গে ডিল করছিল, যার দরুন সে এগ্রিমেন্ট পেপারে সাইন করে, কিন্তু সেটা নিজেই মুছে যায়, কারণ সাইন করার জন্য সেই স্পেশাল পেনের প্রয়োজন ছিল, যেটা সেই লয়ারের কাছেই আছে। যেখানে এই পয়েন্টে ব্যাগহেড তার চাল চালতে শুরু করে, যার জন্য সে স্যারার রূপ নিয়ে বলে সেই দিন আসলে কি ঘটেছিল। যেখানে আমরা জানতে পারি সেই দিন স্যারার সঙ্গে নীলের ঝগড়া হওয়াতে নীল স্যারার ওয়াইনের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটা সে কিছুক্ষণ আগে আইরিসকে খাইয়েছে। ফলে স্যারা যখন রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় তখন মাঝপথে সে ঘুমিয়ে পড়ে, যার দরুন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে মারা যায়। যেটা শুনে নীল তাকে বলে সে বুঝতেই পারেনি যে সে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, যেখানে সে এটাও জানতো না যে স্যারা তখন প্রেগনেন্ট ছিল। তাই এই কথাটা ব্যবহার করে ব্যাগহেড তাকে তার জালে ফাঁসিয়ে নেয় এবং বলে যে তারা এখনও সঙ্গে থাকতে পারবে, কিন্তু তার জন্য তাকে আইরিসকে মারতে হবে। যেটা শুনে সে আইরিসকে মারতে তার পিছু নেয়, যেখানে আইরিস কোনোভাবে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে যখন বাড়ির ছাদে পৌঁছে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে ঠিক তখনই নীল তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে তার সেখানে মৃত্যু হয়ে যায়। এরপর আইরিসের ডেড বডিকে সঙ্গে নিয়ে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে গিয়ে সে ব্যাগহেডের কাছে আইরিসের ফোন দিয়ে বলে তাকে ডাক, যাতে সে এগ্রিমেন্ট পেপারে তার নাম লিখে দিতে পারে। কিন্তু এটা তার মস্ত বড় ভুল ছিল, কারণ যেহেতু আইরিস এখনও এই বাড়ির মালকিন, তার জন্য মালকিন ও চাকরের বডি একসঙ্গে যুক্ত হয়ে যাওয়াতে তাকে হুমুক দেওয়ার জন্য আর কেউ ছিল না, যার মানে সে এখন নিজেই নিজের মালিক। যেটা বলার পর সে নীলকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে এবং এগ্রিমেন্ট পেপারের সঙ্গে পুরো বাড়িটাকে জ্বালিয়ে দিয়ে নিজের বদলা নেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ব্যাগহেড। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটার কাহিনী নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারেন। এর আগে আমি মুনকার মুভিটা ব্যাখ্যা করেছি, সেটাও আপনারা শুনতে পারেন। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা হরর জিনিস পছন্দ করেন। তাহলে বাই বাই, টাটা।